৯৫ ভাগ কারখানায় ঈদ বোনাস, ৫০ ভাগ কারখানায় মার্চের বেতন পরিশোধ দাবি বিজিএমইএর, ভিন্নমত শিল্প পুলিশের। মার্চের ২৪ দিনেই রেকর্ড প্রবাসী আয় $২৭৫ কোটি, উচ্চ প্রবৃদ্ধিতে রিজার্ভ ছাড়িয়েছে $২০ বিলিয়ন। স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি অর্থনীতির সুফল, সুশাসন, ন্যায় বিচারেই মিলবে মুক্তি বলছেন বিশ্লেষক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করছে ৯৫ ভাগ পোশাক কারখানা। মার্চের আংশিক বেতন পরিশোধ করা হয়েছে বলছে ৫০ ভাগ কারখানা মালিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএর এমন দাবি করলেও শিল্প পুলিশের তথ্য ভিন্ন। তারা বলছে বুধবার দুপুর পর্যন্ত মার্চের বেতন দিয়েছে ১৩%-এরও কম কারখানা। গত প্রায় ৫ দশকে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ ও রপ্তানি আয় বহুগুণে বাড়লেও শ্রমিক অস্থিরতা পুরোপুরি কাটেনি। ঈদের আগে বেশ কয়েকটি কারখানায় প্রতি বছরই বেতন বোনাস পরিশোধে গড়িমসি দেখা যায়। এবারও বকেয়া পাওনার দাবিতে কোথাও কোথাও আন্দোলন করছেন শ্রমিকরা। তবে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে আগের বন্ধ হওয়া কারখানার শ্রমিকরাও আন্দোলনে সামিল হয়েছে। সচল কারখানার বেশিরভাগই বোনাস পরিশোধ করেছে। ঈদের ছুটির আগেই পরিশোধ হবে চলতি মাসের আংশিক বেতনও। ৭০ ভাগ পোশাক কারখানায় ছুটি হবে ২৮ ও ২৯ মার্চ। আমার জানা মতে প্রায় ৫০% উপরে বেতন হয়ে গেছে। যেমন আমরা আমাদের কোম্পানিতে বেতন দিব কালকে, আমরা গতকালকে ব্যাংকে দিয়ে দিয়েছি টাকাটা। আগামীকাল ইনশাল্লাহ ওয়ার্কাররা ওনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো শেষে এইটাই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। বোনাসটা আমাদের প্রায় আই থিঙ্ক 96-97% লোক বোনাস দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কাররা কিছু জায়গা ঘেরাও করেছে, রাস্তাঘাটে কিছু সমস্যা হয়েছে। সেগুলি হচ্ছে পুরনো ফ্যাক্টরি, পুরনো বন্ধ হয়ে যাবে বেশ কিছু ফ্যাক্টরি। এদিকে শিল্প পুলিশের তথ্য বলছে ২৬ মার্চ দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলে চলতি মাসের বেতন পরিশোধ হয়েছে ১৩%-এর কম কারখানায়। বেতন পরিশোধে সবচেয়ে পিছিয়ে টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যারা সামর্থ্য থাকার পরেও দিচ্ছে না তাদের, আপনি দেখেছেন যে উপদেষ্টা কমিটির এটা আসছে, যেরকম তারা বাইরে যেতে পারবে না, এরকম এই জিনিসগুলো বেশ কিছু সিদ্ধান্ত গতকাল মিটিংয়ে আসছে আর কি। আর যারা সিক আছে তাদের ব্যাপারে কি করছেন? তাদের ব্যাপারে যেমন রোর নিয়ে আজকে বসা হচ্ছে, মাহমুদ এইগুলো সব সাপোর্ট দিয়ে সবকিছু করে এটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যেন শ্রমিক ভাইয়েরা যেন তাদের বেতনটা পেয়ে যায়। জানা যায় জনবল না থাকায় শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরের প্রায় ৪০০ কারখানার তথ্য যুক্ত হয়নি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের ২৪ দিনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড। এ সময় রেমিটেন্স এসেছে $২৭৫ কোটি, যা একক মাসের হিসেবে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কারণে অবৈধভাবে বিদেশে টাকা পাঠানো কমেছে। ঈদ উপলক্ষেও অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা, আর এ কারণেই রেমিটেন্সের রেকর্ড হয়েছে। প্রতি ঈদেই বাড়ে প্রবাসী আয়। স্বজনদের ঈদ উপহারের জন্য প্রতি বছরই বাড়তি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। তবে এবার প্রবাসী আয় সব রেকর্ড ভেঙেছে। মার্চ শেষ হতে 7 দিন বাকি থাকতেই একক মাসে প্রবাসী আয় যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মাসের 24 দিনে বৈধ পথে $২৭৫ কোটি সমপরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে একক মাসে সর্বোচ্চ $২৬৪ কোটি রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। যারা কখনোই ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতেন না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাইন্ড সেটআপ চেঞ্জ হয়েছে, ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাচ্ছে। অর্থাৎ একই সাথে দুইটি ইস্যু যোগ হয়েছে, তাদের দেশপ্রেম এবং নাম্বার 2 হচ্ছে ঈদ। এই দুটিরই যৌথ ইফেক্ট দেখা যাচ্ছে যে রেমিটেন্সের যে উচ্চ প্রবাহ। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবারও $20 বিলিয়ন বা $২০০০ কোটি ছাড়িয়েছে। ডলারের দরও এখন ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে।
প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে মোট রেমিটেন্স $300 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফলে রেমিটেন্স আয়ে নতুন মাইলফলক অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে 58% জাপানি প্রতিষ্ঠান। দেশটির ব্যবসায়ীদের কাছে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান, তবে এ হার গত বছরের চেয়ে কিছুটা কম। সম্প্রতি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেটোর জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায় বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থানীয় পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতা, পাশাপাশি প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহকারীর অভাবকেও দায়ী করা হচ্ছে। অর্ধেকের বেশি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সংকটের কথা জানিয়েছে। জরিপে উঠে এসেছে চলতি বছর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করা জাপানি কোম্পানিগুলোর মুনাফার দিক থেকে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশের অবস্থান। জরিপে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানি সহ এই অঞ্চলের 13,727টি কোম্পানি অংশ নেয়। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার 54 বছরে শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। 71-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এখনও সে বৈষম্যের বিরুদ্ধে লড়াই থামেনি। বিশ্লেষকরা বলছেন, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত হলেই মিলবে অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার 54 বছর পার করেছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি থেকে মজবুত অর্থনৈতিক যাত্রার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের 35তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি বাজার। তবে স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। উন্নয়নের নামে বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের, যেখানে সুশাসন নিশ্চিতে লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভিতরে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা শুধু কি কোথায় আটকে আছে এটা নিয়ে ডিল করছি। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, বিগত 15 বছরে চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের 40% অর্থ লোপাট হয়েছে। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।